আচ্ছা, কখনো এরকম ধরনের প্রশ্ন কি মাথায় আসে যে যখন একটা ফেসবুকে একটা ছবি আপনারা আপলোড করলেন বা কোনো কিছু ভালো আপলোড করলেন, বা কখনো ইউটিউবে কোনো একটা ভিডিও সার্চ করে দেখলেন কোনো টপিকসের ওপরে, তখন এই যে যেগুলো সেভ হচ্ছে কোথায় গিয়ে হয় এবং কোথা থেকে রেকর্ডগুলো চলে আসে? এই সমস্ত রেকর্ডগুলো সেভ হয় একটা বিশাল বড় ডেটা সার্ভারের মধ্যে। ট্রিলিয়ন্স অফ ডেটা থাকে সেখানে, ট্রিলিয়ন্স। সেই কোটি কোটি ডেটার মধ্যে থেকে আবার রেকর্ডগুলোকে খুঁজে বের করে নিয়ে আসা হয়। এই যে রেকর্ডগুলো থাকে, অর্থাৎ আপনার একটা ছবি বা একটা ভিডিওকে যখন রাখা হয়, টোটালটাকে একটা বাইনারি কনভার্সন করে রাখা হয়, অর্থাৎ একটা ডিজিটালাইজেশন করা হয় আপনার ছবিটাকে। এই আপনার ভিডিও হোক, আপনার ছবি হোক, এভরিথিং। তাহলে এইগুলো যখন স্টোর হয় সেখানে যেন সঠিকভাবে স্টোর হয়। যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে আপনার ছবি বা আপনার গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ইনফরমেশনগুলো সম্পূর্ণ কিন্তু গার্বেলড হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে। ভিতরে একটা দেখতে পাচ্ছেন, পিছনে আমি একটা বোর্ডে একটা স্ট্রাকচার তৈরি করেছি, খুব সিম্পল, বিরাট কিছু ভাবার ব্যাপার নয়। আমি যে ব্যাপারটা ভাবতে চলেছি সেটা হচ্ছে ডেটা সেন্টারকে নিয়ে। ডেটা সেন্টার বন্ধুরা, আগামী দিনে ইন্ডিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রোথ আসতে চলে ডেটা সেন্টারের। ডেটা সেন্টারের এই গ্রোথ লেভেলটাকে যখন মাপা হয়, সেটাকে একটা মেজারমেন্ট লেভেল যেটা বলা হয়, 20 থেকে 25% কম্পিউটার অ্যানুয়াল গ্রোথ রেটে কিন্তু এই গোটা ব্যাপারটা এগোতে থাকে। মানে মোটমাট একটা রকেট গতিতে গোটা ডেটা সেন্টার ব্যাপারটা এগোচ্ছে। আর এই ঘটনাগুলো ইন্টারন্যাশনালি সমস্ত জগৎ জুড়ে বুঝে গেছে যে আগামী দিনে ইন্ডিয়ান মার্কেট কোথায় যেতে চলেছে। কারণ সবচেয়ে বড় হচ্ছে কনজাম্পশন। ইন্ডিয়ার কনজাম্পশন কিন্তু বিরাট লেভেল রয়েছে। তাই জন্যই গুগলের মতো কোম্পানি, মাইক্রোসফটের মতো কোম্পানি, মেটার মতো কোম্পানি, ইভেন এনভিডিয়ার মতো কোম্পানি, তারা বড় বড় ডেটা সেন্টারগুলো এদেশে নিয়ে এসছে। যেই মতো ডেটা সেন্টার এসছে, সেমিকন্ডাক্টর চলে আসছে, সেমিকন্ডাক্টর আসছে মানে এআই চলে আসছে। আজকের এই ছোট্ট ঘটনা, ছবিটার মধ্যে ছোট করে যে বিষয়টা দেখাবো, একটা ডেটা সেন্টার একটা বিরাট। আমি ছোট করে সিসকো ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার 2.5 কে ছোট করে দেখাচ্ছি, যেখানে সমস্ত রেকর্ডগুলো শুধু সকলের বোঝার জন্য, শুধু সিম্পলভাবে এইখানে সব ডেটাগুলোকে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় সার্ভার সুইচ। এই সুইচের মধ্যে কিন্তু থাকে কি কি জিনিস? সার্ভার থাকে, রাউটার থাকে, এবং সঙ্গে সঙ্গে একটা বড় হার্ড ডিস্কগুলো থাকে। তাহলে এই যে গোটা ব্যাপারটা, এর মধ্যে এদিকে ডিসি কোর সিস্টেম হচ্ছে এইটা। এই ডিসি কোরের মধ্যে সার্ভার থাকছে, রাউটার থাকছে, সুইচ থাকছে, সমস্ত হার্ড ডিস্কের রেকর্ডগুলো থাকছে। সেই রেকর্ডগুলোকে কিন্তু বাইপাস করে দেওয়া হয় ডিফারেন্ট ধরনের সার্ভার সুইচের মধ্যে। এই যে সার্ভিস সুইচ বলা হয়, কোর সার্ভিস সুইচ, এর মধ্যে কিন্তু টোটাল ইনফরমেশনগুলো থাকে। এবং এর সঙ্গে এই এগ্রিগেশনে বিভিন্ন ধরনের সার্ভারগুলো এর মধ্যে কিন্তু থাকে, যে ট্রিলিয়ন্স অফ ডেটাকে স্টোর করার জন্য। এবার তার থেকে অ্যাক্সেসে করানো হয় বিভিন্ন ওয়ার্ক স্টেশনগুলোর মধ্যে। ডিফারেন্ট ছোট বড় বিভিন্ন রকম সার্ভার কিন্তু লিঙ্ক রয়েছে। এটা ডাইরেক্টলি, মানে এটা আমার গল্প কথা না, একদম ডাইরেক্ট সিসকোর যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তুলে এনেছে এই কারণে বোঝানোর জন্য যে রিয়েল লাইফে কিন্তু এইভাবেই কাজ হয়, কোনো গল্পের মাধ্যমে কাজ নয়। এখানে একটা ছোট্ট জিনিস বোঝানোর রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন যে রেড কালারের ডেটাগুলো ইনফরমেশন ফ্লো হচ্ছে। এইখানে যে গ্রিন কালারে দেখতে পাচ্ছেন কোনো ফল্ট টলারেন্স, অর্থাৎ কোনো একটা রেকর্ডকে আপনি সেভ করলেন, সঙ্গে সঙ্গে রেকর্ডটা ঠিকঠাক পৌঁছলো কিনা তার জন্য একটা টোকেন জেনারেট হয়। সেই টোকেনটা মানে বুলিয়ান রেকর্ড আসে, ইয়েস অর নো, ট্রু অর ফলস। যেই মাত্র ট্রু হলো ওকে, ফলস হলো তখন কিন্তু এই ফল্ট টলারেন্স লিঙ্ক এটাকে চেক করে সেই মতো সার্ভার সুইচের সেকেন্ড টাইম যায় রিট্রিভ করে নিয়ে আসার জন্য রেকর্ডগুলোকে। এইবারে এইগুলো যখন যাচ্ছে, পুরো গোটা সিস্টেমটা ঠিক এইভাবে কাজ করে চলেছে। এর মধ্যে তিনটে লাইন একটা দেখতেই পাচ্ছেন, এই গোটার একটা ডিসি কোর, যে কোরের ডেটা সেন্টারের মধ্যে সার্ভার থাকছে, সুইচ থাকছে, রাউটার থাকছে। সেখান থেকে সার্ভার সাইডের ডিফারেন্ট টাইপের সার্ভারের মধ্যে সেই অনুযায়ী যেটা ভিডিও যাবে, অডিও যাবে, সেটাকে কোনো পিকচার যাবে, কি কি ধরনের হবে সেই অনুযায়ী কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করা হয়। যখনই কোনো কোয়ারি আছে, ডাইরেক্ট কোয়ারি যখন ডিসি করে গিয়ে ডেটা সেন্টার করা, সেখান থেকে অ্যাজ পার রিকোয়ারমেন্ট সেইগুলো কিন্তু ডিফারেন্ট সার্ভারে পাঠানো হয়, এবং সার্ভার টু সার্ভার ইন্টার কানেক্ট করছে। এই সার্ভার কিভাবে ইন্টার কানেক্ট করছে, এইটা কীরকম ইন্টার কানেক্ট করছে, কোনো একটা সার্ভারে যদি টেম্পোরারি কোনো রেকর্ড থাকে সেইটাকে কিভাবে অ্যাক্সেস করে কিভাবে রেকর্ডটা উঠে নিয়ে নিয়ে নিচ্ছে রেকর্ডটা, এই গোটা সিস্টেমটাকে এইভাবে কাজ করে। বেশ, আজকের কনসেন্ট্রেশন থাকছে খুব সিম্পলভাবে, এর যে খুব লাইট যে ওয়ে, সেটা হচ্ছে গ্রিন কালারের, আপনারা দেখতে পাচ্ছেন তো, কিংবা রেড কালারের ডেটাগুলো দেখতে পাচ্ছেন তো, এই রেড কালারের যে যাচ্ছে এইগুলো হচ্ছে স্ট্রাকচার কেবল।
এই কেবলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে মাত্র দুটো কেবলের টোটাল স্ট্রাকচার কিনে কথা বলবো, সেই দুটো কেবলের বলতে পারেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখবো সেই কেবল দুটোর নাম কি কি। প্রথম যে কেবলটা কথা বলবো তার নাম হচ্ছে ডাইনামিক কেবলস, একটা অসাধারণ কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু আমাদেরকে ভবিষ্যতেও দুরন্ত জায়গায় নিয়ে যেতে পারে, কারণ কোম্পানি ফান্ডামেন্টাল, স্মল ক্যাপ কোম্পানি। এটা একদিনে 7% জাম্প করেছে। এক বছরের রিটার্ন দেখছি কিচ্ছু নেই নেগেটিভ, কিন্তু যদি 5 বছর দেখি দেখবো 1574% রিটার্ন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। বেশ খুব ইন্টারেস্টিং ব্যাপার। ম্যাক্সিমাম রিটার্ন কত 1000%-এর কাছে, মানে এটা কারেকশন হয়েছিল, মোটামুটি 5 বছরের রিটার্ন দেখাচ্ছে 1500%, 6 মাসের রিটার্ন কিচ্ছু নেই -8%, এক বছরে 22%। এবং যদি দেখি হাই থেকে এই মুহূর্তে কিন্তু কোম্পানিটা 33% ডাউন রয়েছে, তাহলে বোঝা গেল। এবার আসবো কোম্পানি ফান্ডামেন্টাল। এই কোম্পানিটা দুরন্ত কোম্পানি, যেটা আমি বললাম ডাইনামিক কেবলসের কাজকর্মগুলোর পড়ছে, যেরকম খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার কেবলস ব্যাপার তৈরি করছে, ফ্লেক্সিবল ইন্ডাস্ট্রিয়ালস কেবলস তৈরি করছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন, ডেটা সেন্টারের কিন্তু এগুলো কাজে লাগছে। কোম্পানি যদি ছোট করে দেখে নিই প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে এইচটি কেবলস, এলটি কেবলস, রেলওয়ে সিগন্যালিং কেবলস সব কিছুর সঙ্গে কিন্তু কোম্পানিটা যুক্ত রয়েছে। গভর্নমেন্টের কিছু কাজও করছে, বড় অর্ডার বুক রয়েছে। কোম্পানির যে ক্লায়েন্ট ভোল্টাস, গোদরেজ, দিল্লি মেট্রো, টাটা পাওয়ার, নেপাল ইলেকট্রিসিটি অথরিটি, কেনিয়া পাওয়ার, এরকম এটসেট্রা প্রচুর রয়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিউজ লেভেল করছে। এই কোম্পানিটাও এদিক থেকে দেখতে গেলে দুর্দান্ত রয়েছে। কোম্পানি ইলেকট্রিফিকেশনের ব্যাপারেও কাজ করছে। আচ্ছা, কোম্পানি কিন্তু তুলনামূলকভাবে একটু স্টেবল কোম্পানি, 1571 কোটি। এই কোম্পানির পি যদি দেখি 18.6 রয়েছে কোম্পানির পি, এবং ইন্ডাস্ট্রিজ পি যদি দেখি সেখানে কিন্তু 26.5, মানে দুটোই আন্ডার ভ্যালুড কোম্পানি। ঋণের পরিমাণ খুব সামান্য রয়েছে, 0.09 রয়েছে। প্রোমোটার কিন্তু 68% প্রোমোটার হোল্ড করছে। এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ক্যাপিটাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব এফিশিয়েন্টলি ম্যানেজ করছে, 26, এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 20%। দুটোই কিন্তু দুরন্ত রয়েছে। যদি আমি চলে যাই, এখানে প্রোমোটারের সংখ্যা 68% রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এফআইআইও কিনেছে, প্লাস ডিআইআইও কিছু পরিমাণে কিনেছে, দুজনেই কিন্তু কিনেছে এবং সেল করেছে পাবলিক। তাহলে মোটামুটি এই দিকে ঠিক রইল। এবার আমরা যদি ক্যাশ ফ্লোর দিকে যাই, ক্যাশ ফ্লো কিন্তু প্রফিট ফ্রম অপারেশন, সেখানে দেখতে পাচ্ছি আমরা যথেষ্ট ভালো রয়েছে, প্রতিবারই পজিটিভ দেখতে পাচ্ছি। নট অনলি দ্যাট, অপারেটিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু কোনো নেগেটিভনেস নেই। তাহলে এইগুলো রয়েছে। রিসিভেবলস কিছুটা 53 ক্রোর্স নেগেটিভ। যে কোনো বড় কোম্পানি, এই ধরনের কোম্পানি যেগুলো প্রজেক্ট লেভেলে ইপিসি, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম, ইনফ্রাস্ট্রাকচার, ডেটা সেন্টার, এগুলোর উপর যে কেবলস রিলেটেড, কেবল স্ট্রাকচার, কেবল, মেট্রো কেবল, এগুলো কাজ করে ছোটো কোম্পানি, তাদের ক্ষেত্রে ক্যাশটা কিন্তু খুব জরুরি, এবং সে কারণে ক্যাশের মধ্যে একটু ইম্প্যাক্ট পড়তে পারে। যদি আমি দেখে নিই, এই মুহূর্তে আমাদের সেলস গ্রোথ 371 ছিল আগের বছর, এবারে 355 হয়েছে, তাহলে কিছুটা হলেও বেড়েছে। অপারেটিং প্রফিট মার্জিন 11 রয়েছে, বেটার। এবার আমি যদি দেখিনি, নেট প্রফিট 24 কোটি ছিল গত বছর, এবারেও সেম টু সেম 24 কোটি রয়েছে। প্রফিটেবিলিটি খুব একটা চেঞ্জেস হয়নি। আচ্ছা, এইটা তো বোঝা গেল, কিন্তু এবারে আমি যেটা যাব সেটা হচ্ছে কোম্পানির ফাইনাল ঋণের পরিমাণ কী রয়েছে। ডেপ্ট টু ইকুইটি রেশিও দেখছিলাম, সেখানে কিন্তু ঋণের পরিমাণ খুব সামান্য, 0.09, মানে অলমোস্ট ডেপ্ট ফ্রি কোম্পানি রয়েছে। পিইজি, প্রাইস টু আর্নিং গ্রোথ 0.47 রয়েছে, এবং রিটার্ন ওভার 5 ইয়ার্স 71% রয়েছে। এই প্রত্যেকটা যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানি কারেন্ট মার্কেট প্রাইস মোরলেস এই মুহূর্তে রয়েছে 323, এবং যদি ইন্ট্রিনসিক ভ্যালুর দিকে লক্ষ্য করি, দেখবো ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু সেকেন্ড ওয়ান আমি বলবো বিড়লা কেবলস। এটাও কিন্তু একটা দুরন্ত কোম্পানি। এই কোম্পানিরও পোটেনশিয়াল গ্রোথ রয়েছে, আনবিলিভেবল, দুটোই কিন্তু ভালো। প্রথম যে কোম্পানিটা বললাম বিড়লা কেবল, আজকে তো আপার সার্কিট লেগেইছে বুঝলাম। বিগত 1 বছর রিটার্ন কিন্তু নেগেটিভ রয়েছে, 5 বছরের রিটার্ন আমরা দেখতে পাচ্ছি 116% মতো কিন্তু রিটার্ন দিয়ে গেছে কোম্পানিটা, আর ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 425%। বেশ, এবারে এই যে কোম্পানিটার ক্ষেত্রে, এই কোম্পানিটার ফান্ডামেন্টাল কেমন সেটা আমরা একটু দেখতে হবে। যদি আমি এনএসসিতে যাই, বিড়লা কেবল এনএসসিতে, সেখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু 700%-এর মতো দিয়েছে। বেশ, কোম্পানির ক্ষেত্রে 1992 সালে বিড়লা কেবল তৈরি হয়। কোম্পানিটা কিন্তু ওয়্যারস এবং কেবলসের জগতের রয়েছে। আমরা ডাইরেক্টলি ফান্ডামেন্টাল চলে যাব। দুটো কোম্পানি কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুর করছে, প্রচুরভাবে ডেটা সেন্টার রিলেটেড, এবং শুধু তাই না, এবং বিভিন্ন রকম কাজকর্ম, যেরকম ধরনের ফাইবার অপটিক্স কেবলস, যেগুলো খুব জরুরি পড়ে এই ধরনের ডেটা সেন্টারে, সেই ধরনের কাজগুলো যাতে খুব হাই স্পিড ডেটা যায়, টেলিকম ফাইবার অ্যাক্সেস রয়েছে, ক্যাট 7, 6, 6A, এগুলো সমস্তর উপর কাজ করছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার
আগে আমি বলেছি তার উপরে কাজ করছে, বিদেশে প্রচুর রকম করেছে, অ্যাকুইজিশন করেছে একাধিক কোম্পানিকে। এইগুলো সমস্ত কিছুর পরে আমরা ডাইরেক্ট চলে আসছি 500 কোটির একেবারে ভেরি রিস্কি কোম্পানি, ন্যানো ক্যাপ কোম্পানি বলতে পারে। ডাইরেক্টলি আমি বলবো 29 হচ্ছে এই মুহূর্তে স্টকটার পি রয়েছে, ইন্ডাস্ট্রিজ রয়েছে 59, অর্থাৎ কোম্পানিটাকে কিন্তু আমি আন্ডার ভ্যালুড কোম্পানি বলে অত্যুক্তি হবে না, কারণ 59 রয়েছে ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে। বোঝা যাচ্ছে কোম্পানি মোটামুটি এক বছরের নেগেটিভ 10-11% রয়েছে। রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড কেমন রয়েছে সেটা একটু দেখে নেওয়া। রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড 8% রয়েছে, ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন ইকুইটি 6, খুব কম রয়েছে, এটা খুব ভালো নয় এক্ষেত্রে। সেলস গ্রোথ 18% চলছে, মানে খুব ভালো। পিজি কিন্তু এর ক্ষেত্রে একটু নেগেটিভ দেখতে পাচ্ছি, 1% নেগেটিভ থাকার কথার অর্থ হচ্ছে গ্রোথ লেভেলে কিছু নেগেটিভিটি রয়েছে, সেই কারণের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি এর ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ব্যাপার। ঠিক আছে, বাকি সব পয়েন্টগুলো দেখব। ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 135 আর কোম্পানিটার প্রাইস হচ্ছে 168, কাছাকাছি গেছে। আমরা ডাইরেক্ট যাব কি প্রোমোটার হোল্ডিং, সেখানে দেখতে পাচ্ছি 66% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি। এফআইআই ডিআই কিন্তু এক্সিট করে গেছে অলমোস্ট, আর রিটেলের কাছে রয়েছে 33.64%। ঠিক আছে, একটু রিস্ক তৈরি করছে। ক্যাশ ফ্লোতে যাব, ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কম বেশি মাইনাস প্লাস চলছে, রিসেন্টলি নেগেটিভ দেখতে হচ্ছে -21 crores। যদি দেখি প্রফিট ফ্রম অপারেশন, সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে। প্রফিট যখন অপারেশন কখনোই কিন্তু নেগেটিভ হয়নি, কম বেশি চলেছে, যেটা ছোট কোম্পানির ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েশন থাকে। এটা রিসিভেবলস রয়েছে 33 কোটি মাইনাস, কিন্তু তার আগের বারে কিন্তু ছিল প্লাস, সে কারণের জন্য সব খুব চিন্তার ব্যাপার নয়। ওয়ার্কিং ক্যাপিটাল 62 crores মাইনাস। এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে যেখানে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল অনেক ক্ষেত্রেই প্রায়শই ছোট কোম্পানি হওয়ার কারণের জন্য এদেরকে কিন্তু ক্যাশটা খুব চটপট আসে না। নেট ক্যাশ ফ্লো রয়েছে -1 crore নেগেটিভ। খুব রিস্কি কোম্পানি, প্রচণ্ড রিস্কি। যদি রেজাল্টে যায় গত বছরের তুলনায়, গত বছর ছিল 100, আমি যদি দেখে নিই এই মুহূর্তে গত বছর ছিল জুন মার্চ মাস 156 কোটি, এখন হয়েছে কত 214 কোটি, তার মানে সেলস গ্রোথ ভালো রয়েছে। নেট প্রফিটে যদি একটু দেখার চেষ্টা করি, নেট প্রফিট কিন্তু আমাদেরকে বেশ চমকে দিয়েছে, 1 কোটি থেকে চলে গেছে কিন্তু 11 কোটিতে চলে গেছে। বোঝা যাচ্ছে কোম্পানিটা কিন্তু এইভাবেই কোম্পানিটা এগোচ্ছে। অপারেটিং প্রফিট মার্জিন যদি যাই 9% অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে, আর একটু বেটার এক্সপেক্ট করব আমি। এই কারণের দিক থেকে দেখতে গেলে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা বেশ ভালো জায়গা রয়েছে কোম্পানি, কিন্তু মারাত্মক রিস্ক। এবারে আমি এ দুটোর মধ্যে একটা ছোট অ্যানালিসিস আমি ডেটাবেসে দেখিয়ে দেবো, স্ক্রিনে রেখে দেখিয়ে দেবো, তারপর ফাইনালাইজ করে দেবো কোনটাকে আমি মনে করছি ওয়ান অফ দ্য বেস্ট, যেটা এই গোটা ডিসি সেক্টর একটা কিং হিসেবে কাজ করবে ভবিষ্যতের ক্ষেত্রে। তাহলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুনদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করে আমাকে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকটা দুটো কমেন্টগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে স্টার্ট করছি। মুহূর্তে যদি দুটো কোম্পানির মধ্যে কম্প্যারিজন করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো যেখানে বিড়লা কেবলসকে মোটামুটি আমি 72% দিতে পারি, সেখানে আমি ডায়নামিক কেবলসকে অ্যারাউন্ড 80% দেব। দুটোই ভালো, দুটোর পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে, যথেষ্ট ফিউচার অ্যাপ্রোচ ভালো রয়েছে। বিড়লা কেবল ডাইরেক্টলি রাউটার সুইচ কেবলিংয়ের উপরে কাজকর্ম করছে, ডেটা কিন্তু ডায়নামিক কেবল কিছুটা হলেও ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের উপরে কিন্তু কাজ করছে।